এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আয়ুষের কথাতেই থামলো দোয়েল। আয়ুষের কাজের ফল দিতে গিয়ে বেমালুম ভুলে গেল যে তার এক ছেলেকে মারলে আরেক ছেলেও কষ্ট পায়। ঘাড়ের দিকে একটা বাড়ি খুব জড়িয়ে লেগেছে বলতে গেলে। আয়ুষ নিজের ঘাড় ডলতে ডলতে বিরক্ত হয়ে আয়ুষের দিকে তাকিয়ে পড়ল। তোকে তো আগেই বলেছিলাম আমায় ফাঁসাবি না, কি করলি এটা? আয়ুষ মুখ বেঁকিয়ে চলল ডাইনিং টেবিলের দিকে। ক্লান্ত হয়ে কুহুর পাশের চেয়ারে বসতে বসতে পড়ল। ভেবেছিলাম আরও কটা দিন মজা করব, তোর মুখ থেকে স্বীকার করাবো আমার প্রতি অনুভূতিগুলো, কিন্তু ম্যাডাম একদিনে যে নিজের বেহাল দশা বানিয়ে রেখেছে, আর কদিন গেলে তো আপনার টিকিটিও খুঁজে পাওয়া যেত না। বিপাশা জিজ্ঞেস করল, তাহলে তখন অরাইজার বলা কথাটা? আরে সে আরেক কাহিনী। ওর ইচ্ছে হলো আমার ভাইয়ের আর ওর একসাথে একই দিনে বিয়ে হবে, সেই হিসেবে আমাদেরকে রাজি করাচ্ছিল। আর ওর ভিসাও ফুরিয়ে আসছে, বিডিতেই আসছে বিয়ে করতে। এখন যদি না হয় আর সহজে আসতে পারবে না। ছেলে আমাদেরই সিনিয়র, ফরেনারই, তবে তার মা বাংলাদেশি, তাই চাইছিল তার ছেলের বিয়েটা দেশেই দিতে। তাই আর কি অরাইজা তখন ওভাবে বলল। জমি হাঁপ ছেড়ে বলা, আল্লাহ যাক, ভালোই হলো কুহু যা পরিমাণ হিংসে করতো আরাইজা আপুকে। কথাটা শুনে কুহু আর চোখে তাকালো আরুষের দিকে। আরুষ তার দিকে তাকিয়ে একটু পর মুখ ফিরিয়ে পড়ল। এত জেলাসি থাকলে সরাসরি বলল, এত ইগো কেন ওর? কুহু মুখ বাঁকালো, কোনো উত্তরই দিল না। মাথা ঘুরছে। আরেক কথা, আরুষ যেভাবে তাকে বোকা বানালো, তার জন্য একটা শাস্তি তো দিতেই হবে ওকে, কিন্তু কি করে? প্রতিমতি নিবিড় বলল, যাক, ভালোই হলো সবটা। এবার তাহলে আয়ুষ বাবা। এই এতক্ষণে ফোন থেকে সরাসরি মুখ তুললো, তাকালো আয়ুষ। তার বাবা এখন ঠিক কি প্রশ্ন করতে পারে তা ঢের সে জানে, তাই প্রশ্ন শোনার আগে উত্তর দিল সাবলীল ভাবে, আমাকে নিয়ে এত ঝামেলা পোহানোর কিছু নেই, ওই যে আমার পঙ্খিত আছে। কথাটা সবার স্বাভাবিক ঠেকলো। কঠোর কণ্ঠে প্রতিবাদ জানালো পঙ্খী নিজেই। অসম্ভব বলে উঠতে উপস্থিত সকলের হাসি হাসি মুখটা যেন নিমিষে কালো মেঘে ঢেকে গেল। থমথমে ভাব নিয়ে পঙ্খী এসে দাঁড়ালো আয়ুষ বরাবর। আয়ুষের থমকানো দৃষ্টি, পঙ্খীর প্রতি তার অনুভূতিগুলো সরাসরি আনুষ্ঠানিকভাবে কখনো ব্যক্ত করা হয়নি তার, কিন্তু ছলে বলে আকার ইঙ্গিতে তো পঙ্খী বুঝেই ফেলেছে আয়ুষ যে তাকে ভালোবাসে। তাহলে হঠাৎ কি হলো তার? পঙ্খী, আমি তো তোমাকে। নিজের মনের কথা কি ব্যক্ত করতে চেয়েও পারল না আয়ুষ। পঙ্খী হাত উজিয়ে যেন থামিয়ে দিল তাকে। পঙ্খী শান্ত তবে থমথমে কণ্ঠে বলে উঠল, আমার আপনার সাথে কখনো যায় না মিস্টার আয়ুষ বিন চৌধুরী, আমি কখনোই আপনাকে বিয়ে করতে পারবো না। কথাটা যেন বুকে ছুরিঘাত করলো আয়ুষে। ভেতরটা যেন কেউ ধারালো ছুরি চালালো তার। এতটা ব্যথা সবার নয় যে, তবুও কেন পঙ্খী দিচ্ছে তাকে এই মরণ যন্ত্রণা? পঙ্খী হাঁটা ধরলো উল্টোর দিকে, চড়ই তাকে কিছু বলতে নিলেই উত্তর দিল, আমাকে এই নিয়ে প্রশ্ন করো না মা, আমার মতামত যদি মানতে না পারো তাহলে বলে দিও, আমি নিজ উদ্যোগে নিজেকে আবারও গুটিয়ে নেব আগের মতো। পঙ্খী থামলো না আর দ্রুত পায়ে প্রস্থান করলো ড্রয়িং রুমের থেকে। পেছনে ফেরে গেল কতগুলো প্রশ্নবিদ্ধ চেহারা। মুহূর্তেই আরুষ কুহুর বিয়ে নিয়ে উত্তেজনাটা চাপা পড়ে গেল। এমনকি তাদের নিজেদের মধ্যেও বেমালুম ভুলে বসলো তাদের এতক্ষণের সবটা। শুধু স্তব্ধ নয়নে তাকিয়ে রইল পঙ্খির পানে। বদ্ধ রুমটার আসবাবপত্রগুলো চুরমার হচ্ছে আয়ুষের হস্তাঘাতে, তার সাথেই ভেঙে চুরমার হচ্ছে আয়ুষের অন্তঃকরণ। সত্যি আজ চণ্ডীদাস মরে যাচ্ছে, তবে দেহের দিক দিয়ে নয়, মনের দিক দিয়ে। কিন্তু গল্পের মতো আজ সেই চণ্ডীদাসের রজকিনী ছুটে আসছে না। হু হু চিৎকার তুলে কাঁদছে না তার চণ্ডীদাসের লাশের পাশে। আজকের রজকিনী যে নিজেই চণ্ডীদাসের দগ্ধ করছে, ছুরিঘাত করে মেরে ফেলতে চাইছে এই আয়ুষকে। চিৎকার, ওই মেয়ের এত সাহস আয়ুষ বিন চৌধুরীকে প্রত্যাখ্যান করে? কি করে হয় এমনটা?
করতে করতে রুমের কর্নারে থাকা বড় ফ্লাওয়ার বাসটি ছুঁড়ে ফেললো ফ্লোরে। ঘন ঘন নিঃশ্বাসে দুরুম চওড়া বক্ষ বিগলিত হয়ে ওঠা নামা করছে আয়ুষের। সহ্য হচ্ছে না কিছুই। পঙ্কি কেন তার অনুভূতিগুলো বুঝছে না? কেন এভাবে তাপে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে সে? কেন? ক্লান্ত হয়ে খাটের কার্নিশে পিঠ ঠেকে ফ্লোরে বসে পড়ল আয়ুষ। এক পা মেলে দিয়ে আরেকটু হাঁটু ভাঁজ করে তার উপর হাত রাখল। মাথাটা হেলে আছে পেছন দিকে। কণ্ঠনালী কাঁপিয়ে একটা সিক্ত ঢোক গেল সে। চোখ বুঝতেই চোখের পাতায় ভেসে এলো সেই প্রথম দিনের কথা, যেদিন ওই বন্দি অবস্থায় পঙ্কি মুখোশের আড়ে লুকিয়ে থাকা পঙ্কির গোলগাল হাতটা ছুঁয়েছিল আয়ুষ। কি যে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল তখন। আয়ুষ কাউকে বোঝাতে পারেনি। হিংস্র বাঘিনীর ন্যায় ওই দৃপ্তিময় আঁখি চোরার কথা কি আয়ুষ চাইলেই ভুলে যেতে পারবে? কখনোই না। ওরা যে আয়ুষের মস্তিষ্কে রন্ধে রন্ধে মিশে গেছে। চাইলেই কি আয়ুষ পঙ্কির শরীরের অদ্ভুত মন মাতানো ঘ্রাণটা ভুলে যেতে পারবে? সম্ভবই নয়। ওই ঘ্রাণটা নাকে লাগলেই যে বারবার ছুটে গিয়ে পঙ্কির শরীরে নাক ডোবাতে মন চায়, যাতে ওই ঘ্রাণটা আরো আসক্ত করে ফেলে আয়ুষকে। এতটা আসক্ত যতটা হলে একটি মানুষ আরেকটি মানুষের মনের মধ্যখানে বসবাসের অধিকার পায়। পুরুষ জাতির উপর আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নেই মা। আমার মস্তিষ্ক বলছে আয়ুষ আমায় একদিন ঠিক ঠকাবে। কথাটা বেশ কঠোর মনোভাব নিয়েই বলতে চাইলেও কোথাও যেন এসে আটকে গেল পঙ্কির কণ্ঠ। কোলের উপরে দুই মেয়ে মাথা দিয়ে শুয়েছে চড়ুয়ে। আপন গতিতে সে দুজনের চুলে আলতো হাত বোলাচ্ছে। পঙ্কির কথায় তাকে প্রশ্ন করল, তোর এমন মনে হওয়ার কারণটা কি মামুনি? পঙ্কি থেমে উত্তর দিল, উনি তোমাদের মন রক্ষার জন্য এই বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে মা। ভালোবাসাটা নেই। উনি হয়তো ভাবছেন বিয়ের পর সবটা গুছিয়ে নেবে, কিন্তু একটা সময় সোসাইটিতে যখন আমার জন্যই ওনাকে হীন কথা শুনতে হবে, তখন আমাকে ওনার সহ্য হবে না। চড়ুই মন দিয়ে শুনলো তার মেয়ের কথা গুলো, আস্তে করেই বলা, তুই খুব বড় হয়ে গিয়েছিস মামুনি। পঙ্কি উত্তর দিল, পরিস্থিতি বড় করে দেয় মা। কথা কানা যেন কতটা গভীর থেকেই বলেছে। সেটা ঠাউর করতে গিয়ে চড়ুইয়ের অন্তরটা দগ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে মন থেকে একটিবার জানতে চাইল কেন তার এই ফুলটাকে এতগুলো বছর তার থেকে দূরে রেখেছে। কেন তাকে এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ফেলেছে। যে মেয়ে এখন ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে মনের কথা না শুনে মস্তিষ্ককে বেশি প্রাধান্য দিচ্ছে। কেন তার এই ফুলটাকে বয়সের তুলনায় এতটা বেশি ম্যাচিউর করে দিল? তার কুহু মামুনির মতো করলে কি খুব বেশি ক্ষতি হতো? আয়ুষ ভাইয়া যদি তোকে সত্যিই ভালোবাসে। নীরবতা ছাড়িয়ে কুহুর কথাখানার ঝংকার দিল পঙ্কির কানে। মন জানে আয়ুষ যে কিছুটা হলেও তার প্রতি দুর্বল, কিন্তু এই দুর্বলতা যে কদিন পরেই চলে যাবে তার তো কোনো নিশ্চয়তা নেই। জানি না বোন, আমি সত্যি কিচ্ছু জানি না। শুধু এইটা জানি আমি কখনো ওনার যোগ্য নই। কি সব বলছিস বোন? আয়ুষ ভাই যদি আমাকে তার যোগ্য মনে করতে পারে, তাহলে তোকে কেন নয়? দুজনের মধ্যে তো কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের দুজনের মধ্যে তো পার্থক্য আছে। কথাটা যেন স্তব্ধ করে দিল কুহুকে। শুধু তাই নয়, এই একটা কথায় চড়ুইয়েরও হাত দুটো আপনা আপনি থেমে গেল মেয়েদের চুলের ভাঁজের থেকে। কি বললো তার মেয়েটা? সে আলাদা? পঙ্কি মামুনি নিজেকে এখনো তাদের থেকে পর ভাবে? সে কি মাতৃস্নেহ দিতে এতটাই কল্পনা করছে? কুহু স্তব্ধ নয়নে তাকে রইল পঙ্কির দিকে। কথা যেন গলায় আটকে আসছে তার। তবুও কাতর কণ্ঠে এইটুকুই বলে উঠল, তুই তো আমার বোন। কণ্ঠের মোলায়মতা পঙ্কির হৃদয়টা নাড়িয়ে দিল। একটু এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল কুহুকে। আমি ওভাবে বলতে চাইনি বোন, প্লিজ তুই মন খারাপ করিস না। আমি জানি তুই আমার বোন, কিন্তু আয়ুষ ভাইয়ার জন্য আমি পারফেক্ট নই। আয়ুষ ভাই তোকে যার তার সামনে পরিচয় দিতে পারবে, কিন্তু আয়ুষ ভাই তা পারবে না। উনি গ্রাজুয়েটেড, ফরেন থেকে সার্টিফিকেট ধারী, আর আমি ঠিক করে মাধ্যমিকটাও দিতে পারিনি। আমি বড় হয়েছি হাজার যৌনপল্লীর মানুষদের সাথে, সেই হিসেবে আমি নিজেও একটা চরিত্রহীন। সইতে পারল না চড়ুই। পঙ্কির মুখে নিজের হাত ঠেকিয়ে ধরল, কান্নারত কণ্ঠে বলা, চুপ কর, তুই চুপ কর। তুই এসব কিচ্ছু নস। তুই আমার মেয়ে,
আমার মেয়ে কখনোই চরিত্রহীনা হতে পারে না। তোর ওসব কোনো পরিচয় নেই, তোর একটাই পরিচয়, তুই এই চৌধুরী বাড়ির মেয়ে, আবির বিন চৌধুরী আর চড়ুই বিনতে চৌধুরীর মেয়ে, বুঝেছিস? ফিচেল হাসলো পঙ্খী, আস্তে করে কাতর কণ্ঠে বলল। তুমি বলছো, কিন্তু সমাজ তা মানবে না মা। কিছুক্ষণ নীরবতা ছেয়ে গেল পুরো রুমটা, কারোর মুখে কোনো কথা নেই। পঙ্খী চোখ বুজে আছে সেই দিকে, অপলক তাকিয়ে আছে কুহু। হঠাৎ সে প্রশ্ন করে বসল, তুই আয়ুষ ভাইকে ভালোবাসিস? চট করে চোখ বুজে গেল পঙ্খী। নিজের ভেতর কি হলো হঠাৎ ঠিক বুঝতে পারলো না সে। নিজের দ্বিধাযুক্ত মনকে আচ্ছা করে গালি দিল কয়েকটা। কেন তাকে এমন হ্যাঁ না এর গোলক ধাঁধায় ফেলছে? কঠিন এক সিদ্ধান্ত নিয়ে পুনরায় চোখ বুঝলো সে। শক্ত কণ্ঠে উচ্চারণ করল, না। তাহলে কাঁদছিস কেন? এই প্রশ্নটা ঠিক কি উত্তর দেওয়া যায় ভেবে পেল না কুহু। দ্বিতীয়বার আর জিজ্ঞেস করল না, শুধু অপেক্ষা করতে লাগলো পঙ্খির উত্তরে। গুনগুনিয়ে আসা শব্দটা যেন ধীরে ধীরে চওড়া হতে লাগলো। পঙ্খির কানে নিজেকে শান্ত করতে বুঝতে চেষ্টা করলো শব্দটার উৎস। আয়ুষের কণ্ঠ না এটা? চড়ে আপন মনে দরজার দিকে তাকিয়ে বলে উঠল, এত রাতে কি হলো আবার? পঙ্খী মনোযোগ দিয়ে দিল বাইরে থেকে ভেসে আসা কণ্ঠটায়। না, এটা আয়ুষ না, আরুষ। ওই তো আরুষ জোর দিয়ে কারোর দরজায় করাঘাত করছে আর বলছে, ভাই দরজা খোল ভাই, আয়ুষ ভাই প্লিজ দরজা খোল। তুই ঠিক নেই ভাই, আমি অনুভব করছি ভাই, উত্তর দে প্লিজ। কথাগুলো কানে যেতেই তড়িৎ গতিতে চোরের কোল থেকে লাফিয়ে উঠল পঙ্খী, সাথেই তার ব্যতিব্যস্ত কণ্ঠ, আমার আয়ুষ ভালো নেই, কি হয়েছে ওর? ঘন ঘন শ্বাস ফেলছে সে। উঠে বসলো। কুহুও বলল, তুই আয়ুষ ভাইকে ভালোবাসিস বোন, তুই ভালোবাসিস? পঙ্খী ব্যস্ত ভাবে নামতে নিলে উম্মাদের মতো চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভালোবাসি, আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি। পরক্ষণেই আবার কণ্ঠের তেজ কমিয়ে বলল, আয়ুষ আয়ুষ ঠিক নেই, আমায় যেতে হবে ওনার কাছে। দ্রুততার সাথে বিছানা ছেড়ে ছুটতে গিয়ে নামার সময় পায়ে ওড়না বেঁধে পড়তে নিতে কোনো মতে নিজেকে সামলে প্রাণপণে ছুটল সে। এলোমেলো চুলগুলো ঠিক করারও জন্যে ওড়নাটা নিল না, পড়ে রইল ফ্লোরে। চড়ে চেয়েও আটকাতে পারল না পঙ্খিকে। কুহু বলল, মাম্মা বোন ভালোবাসে আয়ুষ ভাইকে। আমি জানি বোন সত্যিই ভালোবাসে তাকে। আমি আয়ুষ ভাইয়ের জন্য বোনের চোখে কান্না দেখেছি বারংবার। নিজের পাশে এলোমেলো পঙ্খিকে দেখে ঠিক চিনতে পারলো না আরুষ। জিজ্ঞেস করলো, পঙ্খি কে তুই? আপাতে আপাতে উত্তর দিল, পঙ্খি আমি। ওনার কি হয়েছে আরুষ ভাই? আপনি এভাবে ডাকছেন কেন? তীব্র রাগে ফেটে পড়ল আরুষ। দিক বেদিক চিন্তা না করে ঠাটিয়ে এক থাপ্পড় মারল পঙ্খির বাগালে। শক্তপোক্ত হাতের জোরে ছিটকে পড়ল পঙ্খি, টিকল না, লুটিয়ে মাটিতেই পড়ল। চিৎকার শুনে এতক্ষণে বাড়ির প্রায় সকলেই চলে এসেছে। নিবিড় দৌড়ে এসে পঙ্খিকে আগলে ধরে আরুষকে থমকে বলল, কি হচ্ছে কি এসব আরুষ? মারলি কেন ওকে তুই? তাড়াহুড়োয় চোখের দিকে খেয়াল করলো না আরুষ, নিবিড়কেই আবির ভেবে বসলো। কারণ সহজ নিবিড় এরকম কঠিন স্বরে খুব কমই কথা বলে। আরুষ এগিয়ে গেল নিবিড়ের কাছে, বলল, সরি বড় বাবা, আজ তোমার কথাও শুনতে পারবো না আমি। তোমারই মেয়ের জন্যই ভাইয়ের এই অবস্থা, সরো তুমি। বলি পঙ্খির হাত ধরে টেনে ছাড়িয়ে নিল পঙ্খিকে। আরুষ নিজের মধ্যে নেই। পঙ্খির এলোমেলো চুলের মুঠি ধরে চিৎকার করে বলা, এখন কাঁদছিস কেন তুই? আর এখানে কেন এসেছিস? তুই যাবি না আমার ভাইয়ের কাছে? যেতে দেবই না তোকে আমি। পেছন থেকে সবাই মিলে আরুষকে থামানোর চেষ্টায় ব্যর্থ। কিন্তু আরুষের শরীরে যে অসুর ভর করেছে, কারোরই শক্তি যেন টিকছে না তার কাছে। এত অহংকার কেন তোর? এত অহংকার কোথা থেকে আসে? নোংরা বস্তি থেকে তুলে এনেছে ভাই তোকে, তোর সুখের জন্য ফিরিয়ে দিয়েছে তোকে। একমাত্র তোকে ভালোবাসে বলেই তুই প্রতিপক্ষের লোক জেনেও ভাই তোর গলায় ছুরি চালায়নি। যেখানে তোর মতো চুনোপুটি দুদিনও প্রাণ নিয়ে থাকতে পারে না ওই ডেরায়, আর তুই কিনা আমার সেই ভাইকেই প্রত্যাখ্যান করিস। এই বাড়িতে এসেই সাপের পা দেখে ফেলেছিস না? কুহু দৌড়ে এসে আরুষের হাত চেপে ধরল। আর আয়ুষ ভাইয়া কি করছো কি তুমি? ছাড়ো বোনকে, ও তো ব্যথা পাচ্ছে। আরুষ শুনলো না কুহুর কথা। পঙ্খি হাত জোর করে আরুষকে বলা, আপনি আমায় মেরে ফেলুন আরুষ ভাই, কিন্তু আমাকে প্লিজ ওনার কাছে যেতে দিন। কি হয়েছে ওনার? প্লিজ যেতে দিন আমায়। আরুষ তীব্র রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে
তড়িৎ গতিতে পঙ্কিকে মারবার জন্য উঠেও থেমে গেল। কুহুর চিৎকার শুনে ঘৃণায় হাত গুটিয়ে নিয়ে চুলের মুঠি ধরেই ধাক্কা মেরে ফেললো পঙ্কিকে। তাকিয়ে দেখলো না ও পঙ্কি যে দেয়ালে বাড়ি খেলো। মাথার পেছন থেকে গল গলিয়ে রক্ত ঝরতে লাগলো তার। চোরই মামুনি বলে আগলে ধরলো পঙ্কিকে। দৈল ব্যতিব্যস্ত হলো তাকে নিয়ে। আরুষ দেখলো না সেই দিকে তাকিয়ে দ্রুত পায়ে বদ্ধ দরজা লাথি মারতে লাগলো। তৃতীয়বার লাথিটা দিতে এই দরজা ছিটকিনি ভেতর থেকে নড়বড় হয়ে খুলে গেল। স্পষ্ট বাইরে থেকে দেখা যাচ্ছে আয়ুষের অবচেতন দেহখানা। খাটের কার্নিশে পিঠ ঠেকিয়ে চোখ দুটো বন্ধ। সবাই দ্রুত পায়ে ঘরে ঢুকলো। পঙ্কি যেতে নিলে আরুষ খপ করে তার হাতের বাহু টেনে ধরল। একদম আমার ভাইয়ের কাছে যাবি না তুই, একদম না। পঙ্কিকে বাধা দিয়ে সে নিজেও গেল না, জোর করে আটকে রাখলো তাকে। আবির দ্রুত গিয়ে আয়ুষের চোখে মুখে পানি ছেটায়। একটু পরেই জ্ঞান ফিরে এলো তার। চোখ মেলতেই সবার স্বস্তি নিঃশ্বাস পেল। চোখ মেলতেই বিধ্বস্ত পঙ্কিকে নিজের দিকে দৌড়ে আসতে দেখলো আয়ুষ। প্রাণপণে ছুটছে সে। এসেই সবাইকে সরিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল সে। এলোমেলো ভাবে আয়ুষের দুকালে আগলে নিল নিজের গোলগাল নরম হাতের মুঠোয়। উতলা কণ্ঠে বল, আপনি ঠিক আছেন? কোথায় কষ্ট আছে আপনার? বলুন আমায়, কোথায়? দূরে যাও পঙ্খী। আয়ুষের তিনটি শব্দের এই কথাখানা স্তব্ধ করে দিল পঙ্খিকে। বিস্ময়কর চোখে তাকিয়ে রইল সে আয়ুষের দিকে। কি বলছে লোকটা? তাকে দূরে চলে যেতে বলছে? না, যাবে না পঙ্খী। মানাবে সে আয়ুষকে? আবারও ব্যতিব্যস্ত হয়ে এসে হন্তদন্ত সুরে বলে উঠল, আপনি এটা কেন বলছেন? হ্যাঁ, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমি রাজি আপনাকে বিয়ে করতে। আপনি তো আমায় ভালোবাসেন, তাই না? আপনি তো। আমি তোমায় চাই না, সরো পঙ্খী, চলে যাও আমার কাছ থেকে তুমি। শেষের কথাটা উচ্চস্বরে চেঁচিয়ে বলেই ধাক্কা দিয়ে ফেললো পঙ্খিকে। পঙ্খি ছিটকে গিয়ে পড়লো খাটের আরেক কোণায়। নিশ্চল চোখে আয়ুষের দিকে তাকিয়ে বাম দিকে মাথা ঠেকিয়ে রাখলো আয়ুষের বিছানায়। আয়ুষ অভিমানে মুখ ফিরিয়ে নিল তার দিক থেকে। সবাই ব্যস্ত হলো আয়ুষকে নিয়ে। মিনিট 3 অতিবাহিত হলো ওসবের মাঝে। সবাই আয়ুষকে জিজ্ঞেস করতে লাগলো সে ঠিক আছে কিনা, কোথাও কষ্ট হচ্ছে কিনা। এরকম জ্ঞান হারালো কিভাবে? এত কিছুর মাঝে আয়ুষ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিচের দিকে। মাঝখানে শুধু আস্তে করে উচ্চারণ করল, ঠিক আছে আমি। আর একটা টু শব্দও করলো না। পঙ্খী তার পাশে আছে, একটুখানি দূরত্ব শুধু। তবু আয়ুষে বুকটা কেমন ছটফট করছে। এতজনের মাঝেও যেন পঙ্খির গায়ের অদ্ভুত ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে। তার ইচ্ছে করছে আরো কাছ থেকে নিতে ঘ্রাণটা। পঙ্খির শরীরে নাক গুজে রাখলে হয়তো ভালো হতো। চোখ দুটো ভীষণ জ্বলছে তার। কেন? পঙ্খিকে চোখ ভরে দেখা তৃষ্ণায়। এই পাশটায় সবার ফাঁক ফুকর দিয়েই আয়ুষের অবাধ্য দৃষ্টি আবারও গেল পঙ্খির দিকে। কেমন খাটে মাথা ঠেকিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে মেয়েটা। সেকেন্ডের মাথায় কুহু এগিয়ে গেল পঙ্খির কাছে। তারও কণ্ঠ যেন ক্ষীণ হয়ে এলো। পঙ্খির প্রতিটা আঘাত যে অল্প হলেও তার উপর প্রভাব ফেলেছে। মাথার পেছনটা অসহ্য ব্যথা করছে তার। এর মানে পঙ্খি তো আরো বেশি হওয়ার কথা। কি করে সইছে মেয়েটা? একটু ঝুঁকে আস্তে করে ডাকলো দেখ, বোন ওঠ, চল ঘরে চল। পঙ্খি নড়চড় হলো না। কুহু এবার একটু উচ্চ স্বরে করেই ডাকলো, বোন ভালো লাগছে না, ঘরে গিয়ে রেস্ট নিবি, চল। বলে আলতো ধাক্কা দিলেও তাকে, কিন্তু উঠলো না সে। আয়ুষ এতক্ষণে একটু ভয় পেলেও মনে হয়। এই দিক থেকে সবাইকে সরিয়ে বসা অবস্থায় এগিয়ে গেল পঙ্খির কাছে। হাতটা ধরে আলতো টান দিতে নিয়েই বলতে নিল, পঙ্খী যাও এখান থেকে। সম্পূর্ণ করতে পারলো না। আর তার আগে পঙ্খির নিথর দেহটা সামনে ঝুঁকে পড়তে নিলে আয়ুষ দ্রুত তাকে ধরল। পিঠ জুড়ে তাজা রক্তের স্রোত দেখে স্তব্ধ হয়ে গেল সে, এমনকি বাকিরাও। হঠাৎ আয়ুষের কি হলো জানা নেই। এতক্ষণে শান্ত ভাবমূর্তিটা আর রইল না। কেমন যেন উন্মাদনা ভর করলো তার উপর। পঙ্খিকে সম্পূর্ণ টেনে নিজের বাহু ডোরে তাড়াহুড়ো পঙ্খির গালে চাপড় দিয়ে ডাকতে গেলে লক্ষ্য করলো তার গালে ফুটে আছে শক্তপোক্ত আঙুলের ছাপ। সুজুরো কুচকে এলো তার। বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে খেতে লাগলো। উদ্বিগ্ন হয়ে ডাকলো সে, পঙ্খী, এই পঙ্খী, কি হলো তোর? এই চোখ খোল। দ্রুততায় চোখ ফেরালো, আবার
সবার সামনের দিকে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, পাগল আমার পক্ষীর এই অবস্থা কি করে হলো? কে করলো এরকম? উত্তর দাও তোমরা। মতো চিৎকার করছে আয়ুষ। চড়ুই সহ অন্যরাও পঙ্কিকে ধরতে নিলে আয়ুষ তাকে আবারও নিজের সাথে জড়িয়ে ধরল, বলল, খবরদার, কেউ ছবে না ওকে, একদম কেউ না। তোমরা ওর এই হাল করেছো, আবার আসছো কেন? ওকে কেড়ে নিতে? দেবো না আমার পঙ্খিকে। আরুষ এগিয়ে নিয়ে বলতে নিল, ভাই, ওর মাথা থেকে রক্ত পড়ছে, প্লিজ ছাড় ওকে, দেখতে দে। না, একদম আমার পঙ্খিকে নিতে আসবি না তোরা। কি চাইছিস তোরা? কেন আমার পঙ্খিকে আঘাত করলি? কোন সাহসে তোরা আমার পঙ্খির গায়ে হাত তুললি?